সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান থাকছে 30, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা এর পিডিএফগুলো নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। একের দাগে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম পৃথিবী, বুধ, বৃহস্পতি না শুক্র? তো পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ। 2 নম্বর পৃথিবীর সর্বোচ্চ স্থান মারিয়ানা খাদ, পামির গ্রন্থি, মাউন্ট এভারেস্ট না পশ্চিমঘাট পর্বত? তো পৃথিবীর সর্বোচ্চ স্থান হচ্ছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। ওকে, সর্বোচ্চ স্থান মানে সব থেকে উঁচু স্থান আর কি। এরপর 3 নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু, লাম্বার্ট, গঙ্গোত্রী না সিয়াচেন? তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। 4 নম্বর থেকে প্রশ্ন দেখো, উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি হয় হলুদ তারায়, সাদা তারায় না নীল তারায়? তো উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি হয় সাদা তারায়। 5 নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার, 40 কিলোমিটার না 24 কিলোমিটার বেশি? তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার বেশি। 6 নম্বর নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1650, 1550 না 1680 কিলোমিটার প্রতি ঘন্টায়? তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1650 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2 নম্বর দাগে 2-1 কথায় উত্তর দেওয়া। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 4 = 4। 2-1 দাগে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কটি? উত্তর লিখবে 28টি। 2 নম্বর ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। 3 নম্বর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ? তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। 4 নম্বর থেকে ড্যাশ রাজ্যের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে? এখানে উত্তর লিখবে অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। 3 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটির উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে অক্ষরেখা কাকে বলে? দেখো, উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় দিকে। নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানের উপর দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। 2 নম্বর নিরক্ষরেখার সংজ্ঞা দাও। উত্তর লিখবে সুমেরু এবং কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরত্বে অবস্থিত এবং পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম রেখাকে নিরক্ষরেখা বলে। 3 নম্বর উপসাগর ও উপদ্বীপ কাকে বলে? তো উপসাগর কি না 3 দিক স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, আর 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 4 নম্বর দেখো, ভারতের ভৌগোলিক অবস্থান লেখো। তো এখানে কি লিখবে? এশিয়া মহাদেশের দক্ষিণে পূর্ব গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। ওকে, এটা হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান। 4 নম্বর থেকে দেওয়া আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর। তার 1 প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে কেন? উত্তর লিখবেন এখানে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটিভাবে অনুসরণ করে আঁকা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রধানত জলভাগের উপর দিয়ে প্রসারিত হলেও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সামান্য কয়েকটি স্থানে স্থলভাগের উপর দিয়ে অবস্থান করছে। এই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি স্থানের সময় ও তারিখ নিয়ে তাই খুবই বিভ্রাটের সৃষ্টি হয়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াবার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি তাই স্থানে স্থানে বাঁকা। 2 নম্বর দাগে ভারতের চারদিকে কি আছে? তো ভারতের উত্তরে আছে চীন। ওকে, ভারতের উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান এগুলো। আর পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, দক্ষিণে আছে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর, আর পশ্চিমে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর। ওকে, এগুলো। 3 নম্বর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লিখুন। দেখো, এটা হচ্ছে অক্ষরেখা, এটা দ্রাঘিমা রেখা। পার্থক্য হচ্ছে 1 নম্বর পার্থক্য, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। 2 নম্বর মোট অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে 179টি আর দ্রাঘিমা রেখার মোট সংখ্যা 360টি। 3 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয় আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়।
তাহলে 4 নম্বর দেখো, পৃথিবীর গোলাকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও। এখানে 1 নম্বর দিয়ে লিখবে পৃথিবীর গোলাকার ছায়া। গোলাকার পদার্থের ছায়াও গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার দেখায়। পৃথিবী গোলাকার বলে এটা সম্ভব। 2 নম্বর হচ্ছে কি, পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। পৃথিবী সমতল হলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো, কিন্তু পৃথিবী গোলাকার বলে অবস্থান অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। ঠিক আছে। 3 নম্বর প্রমাণ কি না, গোলাকার গ্রহ। দূরবীনের সাহায্যে দেখা যায় যে সব গ্রহই গোলাকার, আমাদের পৃথিবীও একটি গ্রহ, অতএব পৃথিবীর পক্ষে গোলাকার হওয়াই স্বাভাবিক। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দেখে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর দাগে সৌরজগৎ বা সৌর পরিবার কি? তো আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই তৈরি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। 5-এর 2 নম্বর, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তো কি লিখবে দেখো, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উত্তরের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধু, সাতপুরা পাহাড়, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই, ওকে, এরপর পালমি এবং পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ওকে, মধ্য ভাগের উচ্চভূমি খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপি নদীর সৃষ্টি হয়েছে। এই 2টি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এরপর পূর্ব ভারতের উচ্চভূমি, দেখো এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই নদী দুটি বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বিন্ধু, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এরপর 5-এর 3 নম্বর দাগে বলা হচ্ছে, কয়াল কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। প্রশ্নের মান দেওয়া আছে 1+1+3। দেখো, কয়াল কি না ভূ আন্দোলনের ফলে ভারতের মালাবার উপকূলের বহুবার উত্থান ও পতনের চিহ্নস্বরূপ বহু জলাভূমি লক্ষ্য করা যায়, যাদের স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন হচ্ছে ভেম্বনাথ। এরপর পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? না পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ। নেক্সট হচ্ছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করতে বলা হয়েছে। তো সিন্ধু নদের গতিপথ কি না, প্রথমে আমরা লিখছি উৎস বা পার্বত্য প্রবাহ। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিন কাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী শতদ্রু, বিপাশা, রেবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে। এরপর হচ্ছে মধ্য প্রবাহ। সিন্ধু নদটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে। বদ্বীপ প্রবাহ পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। 5-এর 4 নম্বর হচ্ছে, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দাও। দেখো, উত্তর লিখবে উপকূলীয় সমভূমি অঞ্চল ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির, পশ্চিমে রয়েছে আরব মালভূমি ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই 2টি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের পশ্চিম মধ্যবর্তী অংশ উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব
উপকূলের সমভূমি নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।